প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার শেষ পর্বর ছাত্রদের আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছি ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের যে অধ্যায়টি আমরা আজ শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে এক্সটার্নাল ইকোনমিক্স। এক্সটার্নাল ইকোনমিক্স এই অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম, কজেস অফ ডিসইকুইলিব্রিয়াম এবং ওয়েজ টু রিমুভ ডিসইকুইলিব্রিয়াম অফ ফরেন এক্সচেঞ্জ। প্রথমে আমরা জানি যে ইন্টারনাল ইকুইলিব্রিয়াম বা অভ্যন্তরীণ ভারসাম্য বলতে আমরা কি বুঝি। যে পরিস্থিতিতে সামগ্রিক অর্থনীতিতে অভ্যন্তরীণ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান হয় তাকে অভ্যন্তরীণ ভারসাম্য বলে। অর্থাৎ এখানে আমরা সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান এর প্রেক্ষিতে অভ্যন্তরীণ ভারসাম্যকে ব্যাখ্যা করেছি। যখন এই অভ্যন্তরীণ সামগ্রিক চাহিদা এবং যোগান সমান হবে তখনই অভ্যন্তরীণ ভারসাম্য অর্জিত হবে। সরকারি কর এবং বেসরকারি সঞ্চয়ের সমষ্টি আর সরকারি ব্যয় এবং বেসরকারি বিনিয়োগের যে সমষ্টি, এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে এই ধরনের ভারসাম্যটা অর্জিত হয়। তিন খাত বিশিষ্ট একটি বদ্ধ অর্থনীতিতে আমরা অভ্যন্তরীণ ভারসাম্য কিভাবে অর্জন করে সেটি দেখতে পারি। আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে হচ্ছে আমাদের y ব্যয়, আমাদের সি হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়, আই হচ্ছে বেসরকারি বিনিয়োগ ব্যয় এবং জি হচ্ছে সরকারি ব্যয়। আবার আমরা লিখতে পারি যে y ইকুয়াল টু সি প্লাস এস প্লাস টি। এখানে সি আমাদের y হচ্ছে আয়, জাতীয় আয়, সি হচ্ছে আমাদের বেসরকারি ভোগ ব্যয়, এস হচ্ছে আমাদের বেসরকারি সঞ্চয় এবং টি হচ্ছে আমাদের সরকারি কর। এখন অভ্যন্তরীণ ভারসাম্যের যে শর্ত সেদিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে ব্যয়ের দিক থেকে জাতীয় আয়, আয়ের দিক থেকে জাতীয় আয়ের সমান হবে। অর্থাৎ এখানে আমাদের হবে সি প্লাস আই প্লাস জি ইকুয়াল টু সি প্লাস এস প্লাস টি। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে আই প্লাস জি ইকুয়াল টু এস প্লাস টি। অর্থাৎ আমরা যে কথাটি বলেছিলাম যে সরকারি ব্যয় এবং বেসরকারি বিনিয়োগের সমষ্টি যদি সরকারি কর এবং বেসরকারি সঞ্চয়ের সমান হয় তাহলেই আমাদের যে অভ্যন্তরীণ ভারসাম্য অর্জিত হয় সেটি এখানে আমরা দেখতে পেলাম। তাহলে আমরা কি জানলাম যে অভ্যন্তরীণ ভারসাম্য বলতে কি বোঝানো হয়, যে যে পরিস্থিতিতে সামগ্রিক অর্থনীতিতে অভ্যন্তরীণ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান হয় তাকে আমরা বলি অভ্যন্তরীণ ভারসাম্য। এরপরে আমরা জানবো বহিস্থ ভারসাম্য সম্পর্কে বা এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে। এখানে বলা হচ্ছে যে কোনো অর্থনীতির আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন হিসাবের ভারসাম্য অবস্থাকে বলা হয় বাহ্যিক ভারসাম্য। অর্থাৎ কোনো অর্থনীতির আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন হিসাবের ভারসাম্য অবস্থার সময় যে কোনো নির্দিষ্ট সময়ে বিদেশিদের সাথে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে মোট দেনা ও মোট পাওনা পরস্পর সমান হলে বহিস্থ ভারসাম্য বা বাহ্যিক স্থিতিশীলতা যেটি আছে সেটি অর্জিত হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে একটা নির্দিষ্ট সময়ে আমরা যাদের সাথে আমরা বৈদেশিক বাণিজ্যটা করছি তাদের সাথে যদি আমাদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে মোট দেনা এবং মোট পাওনা পরস্পর যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে এখানে বহিস্থ ভারসাম্য অর্জিত হয়েছে বা বাহ্যিক স্থিতিশীলতা যেটি আছে সেটি অর্জিত হয়েছে। দেনা এবং পাওনার ক্ষেত্রে মোট রপ্তানি আয় এবং মোট রপ্তানি ব্যয়কে বিবেচনা করা হয়। এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু আর এফ মাইনাস পিএফ ইকুয়াল টু 0, বা এভাবেও আমরা এটাকে বলতে পারি বি ইকুয়াল টু এক্স মাইনাস এম। এখানে আমাদের যে বিটি আছে সেটি হচ্ছে আমাদের বৈদেশিক লেনদেনের হিসাব
আর এফ হচ্ছে আমাদের বিদেশিদের নিকট পাওনা, আর পিএফ হচ্ছে আমাদের বিদেশিদের নিকট দেনা। এইটা ইকুয়াল টু 0, তার মানে এখানে আমরা বলতেই পারি যে আর এফ ইকুয়াল টু পিএফ হয়েছে। বা এটাকে যদি আমরা আর এফ এর পরিবর্তে আমরা যদি লিখি এক্স হলো রপ্তানি আয় আর হচ্ছে এখানে আমদানি ব্যয়, এটা ইকুয়াল টু 0 দেখে, তাহলে বুঝতে পারছি যে এখানে রপ্তানি আয় এবং রপ্তানি ব্যয় পরস্পর সমান হবে, এবং এখানে আমাদের এভাবেই বহিস্থ ভারসাম্যটি অর্জিত হবে। তো বহিস্থ এই ভারসাম্য অবস্থাটি আমরা কিন্তু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। চিত্রে আমরা এখানে ভূমি অক্ষে দেখাচ্ছি হলো জাতীয় আয়, এবং লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা সঞ্চয়, বিনিয়োগ এবং বৈদেশিক লেনদেনের ব্যবধানকে। এখন আমরা যদি এখানে দেখি যে এই চিত্রে আমাদের আমদানি রপ্তানি যেটি বললাম যে বৈদেশিক লেনদেনের ব্যবধান এবং সঞ্চয় বিনিয়োগ রেখা দেখিয়েছি, এই দুটো রেখা পরস্পর আমরা দেখতে পাচ্ছি যে যে বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে সেখানে হলো ওয়াই নট আই স্তর, এবং ওয়াই নট আই স্তরে আমাদের যে সঞ্চয় বিনিয়োগ এবং হচ্ছে আমাদের বৈদেশিক লেনদেন যে আছে উভয়ই সেখানে শূন্যের সমান হয়েছে, এবং এখানে এটা হওয়াতে আমরা বলতে পারি যে এই আয় স্তরে আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য এ দুটো একসাথেই অর্জিত হয়েছে। তাহলে আমরা জানলাম যে আমাদের অভ্যন্তরীণ ভারসাম্য কোনটি আর হচ্ছে হলো আমাদের বাহ্যিক বা বহিস্থ ভারসাম্য কোনটি। এখন আমরা জানবো যে এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই দুই ভারসাম্যের সমন্বয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাটি কিভাবে অর্জন হয়ে থাকে। অভ্যন্তরীণ ও বাহ্যিক ভারসাম্যের সমন্বয়ে কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয় তাই আমরা এখন দেখব। বলা হয় যে চার খাত বিশিষ্ট মুক্ত অর্থনীতিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক ভারসাম্য একসাথে বজায় থাকাকে অর্থনৈতিক স্থিতিশীলতা বলে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এখানে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য চার খাত বিশিষ্ট একটা মুক্ত অর্থনীতি হতে হবে, এবং সেখানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য একসাথে বজায় থাকতে হবে, তাহলে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতাটি অর্জিত হবে। এখন অভ্যন্তরীণ স্থিতিকরণ বা ভারসাম্য বলতে আসলে আমরা কি বুঝি? সেখানে বলা হয় যে একটি দেশের দাম স্তরের স্থিতিশীলতা এবং নিয়োগের স্থিতিশীলতা বজায় রাখা, এই দুটো যদি একসাথে হয়, দাম স্তরের স্থিতিশীলতা এবং নিয়োগের স্থিতিশীলতা একসাথে বজায় রাখতে হবে। দেখেন এখন আমরা দাম স্তরের স্থিতিশীলতা কি? দাম স্তরের স্থিতিশীলতা বলতে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন থেকে মুক্ত এবং পূর্ণ নিয়োগের সঙ্গে সম্পর্কযুক্ত দাম স্তর বজায় রাখাকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি যে দাম স্তরের স্থিতিশীলতা বলতে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন থাকবে না, এবং পূর্ণ নিয়োগের সঙ্গে সম্পর্কযুক্ত যে দাম, একটা দেশে পূর্ণ নিয়োগ থাকলে যে ধরনের দাম স্তর থাকা উচিত সেই ধরনের দাম স্তর সেখানে বিদ্যমান থাকবে। আরেকটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে নিয়োগের স্থিতিশীলতা। নিয়োগের স্থিতিশীলতা দ্বারা পূর্ণ নিয়োগ স্তর অর্জন এবং তা বজায় রাখা নির্দেশ করা হয়। তাহলে পূর্ণ নিয়োগের স্থিতিশীলতা হতে হলে সেখানে পূর্ণ নিয়োগ হতে হবে, এবং সেটি যখন বজায় থাকবে তখনই আমরা বলবো যে সেখানে নিয়োগের স্থিতিশীলতা অর্জিত হয়েছে। তাহলে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের পূর্ণ নিয়োগ অবস্থার স্থিতিশীলতাটাকে আমরা বলছি অভ্যন্তরীণ ভারসাম্য। আর আরেকটি কথা আমরা এখানে বলেছি বাহ্যিক ভারসাম্যের কথা, সেখানে বলা হচ্ছে যে লেনদেন হিসাবের ভারসাম্যকে বহিস্থ স্থিতিশীলতা বা ভারসাম্য বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে মোট পাওনা ও মোট দেনা যদি সমান হয় তাহলে সেটি সেই দেশটির বহিস্থ ভারসাম্যকে প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি যে একটি দেশে যদি একই সাথে পূর্ণ নিয়োগ স্তরে দাম স্তরের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন হিসাবে সমতা থাকে তাহলে আমরা তাকে বলছি সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থাৎ তাহলে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা হতে হলে পূর্ণ নিয়োগ স্তরের দাম স্তরের স্থিতিশীলতা থাকতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের হিসাবে সমতা থাকতে হবে। এই যে আমরা বললাম এই যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্থিতিশীলতাটা এটা কিভাবে সমন্বয় হয়, চলো তা আমরা এখন একটি চিত্রের মাধ্যমে দেখি। এখানে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি আয় স্তর আর লম্ব অক্ষে দেখিয়েছি সুদের হার। বিপি বা ব্যালেন্স অফ পেমেন্ট রেখা হচ্ছে একটি, আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, সুতরাং এটি একটি ধনাত্মক ঢাল সম্পন্ন রেখা। এর প্রত্যেকটা বিন্দুতে লেনদেন ক্ষেত্রের যে সমতাটি আছে সেটি প্রকাশ পায় এই বিপি রেখার প্রত্যেকটি বিন্দুতে। সুতরাং এর প্রতিটি বিন্দুতে যেহেতু লেনদেনের ক্ষেত্রে সমতা প্রকাশ পায় সুতরাং এটির প্রত্যেকটি বিন্দুতে আসলে
বহিস্থ ভারসাম্য দেখানো হয়। আর এই যে আমাদের আই বা অভ্যন্তরীণ ভারসাম্য রেখাটি আছে, সেটি হচ্ছে পূর্ণ নিয়োগ সম্পর্কিত উৎপাদন। এবং এখানে এই উলম্ব রেখাটি দ্বারা আমরা যে এই যে রেখাটি দেখতে পাচ্ছি, এটা দ্বারা আমরা কিন্তু অভ্যন্তরীণ যে ভারসাম্যটি আছে সেটি নির্দেশ করি। আর তাহলে এই আমাদের বিপি রেখা এবং আই রেখা এরা পরস্পর কি করেছে, ই বিন্দুতে ছেদ করেছে, এবং ই বিন্দু অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য এখানে একযোগে বজায় রয়েছে এই ই বিন্দুতে, কারণ এখানে আই অভ্যন্তরীণ ভারসাম্যকে রিপ্রেজেন্ট করছে আর বিপি বহিস্থ ভারসাম্যকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এই ই বিন্দুই মূলত সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নির্দেশ করে। এবং এই ই বিন্দুতে পূর্ণ নিয়োগ স্তরের যে আমরা বলছি, সেখানে যদি আমরা দেখি, সেখানে ভারসাম্য সুদের হার হচ্ছে আই নট পরিমাণ, এবং আমাদের পূর্ণ নিয়োগ স্তরের আই স্তরটি হচ্ছে ওয়াই এফ। সুতরাং আমরা বলতে পারি যে এই যে আমাদের ই বিন্দুটি আছে, এই ই বিন্দুতে আই নট সুদের হারে আমাদের আই স্তর যেটি সেটি হচ্ছে ওয়াই এফ। অর্থাৎ তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে আসলে দেখতে পেলাম যে কিভাবে একটি দেশে অভ্যন্তরীণ এবং বহিস্থ যেটির কথা বলছি আমরা ভারসাম্য আছে সেটি বজায় থাকে, এবং যার ফলে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়ে থাকে। তো এই যে আমরা জানলাম যে অর্থনৈতিক স্থিতিশীলতা এর কয়েকটি উপাদান আছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বা দাম স্তরের স্থিতিশীলতা, যেটি সম্পর্কে আমরা বললাম যে দাম স্তরের স্থিতিশীলতা বলতে দাম স্তর একেবারে স্থির বা অনড় থাকবে এটা কিন্তু না, বরঞ্চ একটি সহনীয় মাত্রা থাকে। অর্থাৎ আমরা যদি মনে করি যে 5 to 10% মধ্যে দাম স্তর ওঠানামা করে, তাহলে বলতে পারি যে দাম স্তরের স্থিতিশীলতা বা অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় আছে। আরেকটি হচ্ছে আমরা যেটির কথা বলেছি সেটি হচ্ছে বাহ্যিক স্থিতিশীলতা বা বাণিজ্য ও বিনিময় হারের স্থিতিশীলতা। যদি আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন উদ্বৃত্তে কোনো ভারসাম্যহীনতা না থাকে এবং বিনিময় হার যেটি আছে সেটি যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আমরা তাকে বলি যে বাহ্যিক স্থিতিশীলতা বা বাণিজ্য বিনিময় হারের স্থিতিশীলতা রয়েছে। আরেকটি রয়েছে সেটি হচ্ছে যে জাতীয় আয়ের প্রবৃদ্ধির স্থিতিশীলতা। যদি কোনো একটা অর্থনীতিতে বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও আয় একটি সামঞ্জস্যপূর্ণ বা ভারসাম্য ধারায় অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেটাকে আমরা বলি জাতীয় আয়ের প্রবৃদ্ধির স্থিতিশীলতা। এবং এই যদি অবস্থা দেখা যায়, অর্থাৎ জাতীয় আয়ের যদি প্রবৃদ্ধির স্থিতিশীলতাটা থাকে, তাহলে অর্থনীতি মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনবিহীন একটি সরল প্রবৃদ্ধির পথ ধরে সেটি চলতে থাকে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্জনের সমন্বয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাটি অর্জিত হয় এবং এর উপাদানগুলো কি কি। তো এই যে ভারসাম্য অবস্থাটি আছে, এটিতে কি কখনো অভারসাম্য অবস্থাও দেখা যায় কিনা সেটি আমরা এখন একটু দেখব। অর্থাৎ অর্থনৈতিক অস্থিতিশীলতা বা অভারসাম্যটা কিভাবে আসতে পারে। আমরা এই আগে একটু জানলাম যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট রেখা এবং অভ্যন্তরীণ ভারসাম্য রেখা যে বিন্দুতে ছেদ করে, সেখানে অর্থনীতিতে এর যোগে আমাদের অভ্যন্তরীণ এবং বহিস্থ ভারসাম্য অর্জিত হয়। কিন্তু ভারসাম্য বিন্দু যদি বিপি রেখা থেকে বিচ্যুতি ঘটলে, তাহলে অর্থনীতিতে অতিরিক্ত নিয়োগ বিনিয়োগ যদি আসে বা বেকারত্ব দেখা দেয়, তাকেই আমরা বলবো অর্থনৈতিক অস্থিতিশীলতা। অর্থাৎ আমরা বলতে পারি যে ভারসাম্য বিন্দু থেকে বিচ্যুতি ঘটলে অর্থনীতিতে অতিরিক্ত নিয়োগ বা বেকারত্ব দেখাতে, একেই অর্থনৈতিক অভারসাম্য বলে। অর্থাৎ আমরা যে ভারসাম্য বিন্দুটা আগের চিত্রে দেখেছিলাম সেটা হচ্ছে সেটা থেকে যদি বিচ্যুতি ঘটে যায়, তাহলে অর্থনীতিতে কি দেখা যাবে, হয় অতিরিক্ত নিয়োগ দেখা যাবে বা বেকারত্ব দেখা দেবে, এবং তখনই আমরা বলবো যে এখানে অভারসাম্য অবস্থা সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যে বলতে পারি যে ব্যালেন্স অফ পেমেন্ট রেখার বাইরে যে কোনো বিন্দুতেই অর্থনৈতিক অস্থিতিশীলতা বা অভারসাম্য নির্দেশ করে। চলো এটিও আমরা একটি চিত্রের সাহায্যে দেখি। এখানেও আমরা ভূমি অক্ষে দেখিয়েছি আয় স্তর এবং লম্ব অক্ষে দেখিয়েছি সুদের হার। এটি হচ্ছে আমাদের আই বা অভ্যন্তরীণ ভারসাম্য রেখা, আর এটি হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট রেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই বিন্দুতে আমাদের ভারসাম্যটি অর্জিত হয়েছে। এখানে একসাথে অভ্যন্তরীণ এবং বহিস্থ ভারসাম্য অর্জিত হয়েছে, যেখানে কিনা আমাদের ভারসাম্য সুদের হার হচ্ছে হলো আই নট এবং ভারসাম্য আয় হচ্ছে আমাদের
ওয়াই নট। ভারসাম্য আয় স্তরটি হচ্ছে ওয়াই নট। এটি আমাদের যেটা বললাম যে একটা ভারসাম্য অবস্থা আছে, কিন্তু কোনো কারণে যদি অর্থনীতি ই বিন্দুর বাইরে কোনো বিন্দুতে অবস্থান করে তাহলে অর্থনৈতিক অভারসাম্য বা অস্থিতিশীলতাটি দেখা যায়। তাহলে আমরা এখানে কিছু বিন্দু নিয়ে দেখি যে কোন বিন্দুতে অবস্থাটি কিরকম হয়। আমরা মনে করি যে ই বিন্দু থেকে বিচ্যুত হয়ে এই বিন্দুটি হচ্ছে আমাদের এফ বিন্দু। এফ বিন্দুতে যদি অর্থনীতি অবস্থান করে তাহলে দেখা যাবে যে লেনদেন হিসাবে সারপ্লাস দেখা দিবে এবং অতিনিয়োগ এবং অতিরিক্ত যে মুদ্রাস্ফীতি আছে সেটি দেখা যাবে। আবার যদি দেখা যায় যে এই যে বিন্দুতে অর্থনীতি চলে এসেছে তাহলে দেখা যাবে যে লেনদেন হিসাবে ঘাটতি হবে এবং সেখানে আমাদের বেকারত্ব দেখা দেবে যদি দেখা যায় যে অর্থনীতি এই যে বিন্দুতে চলে আসছে ই বিন্দু থেকে। এরপরে হচ্ছে যে আমাদের যদি যে জি বিন্দুটি এখানে আছে এই জি বিন্দুতে যদি অবস্থান করে তাহলে এখানে দেখব যে লেনদেন হিসাবে উদ্বৃত্ত হবে এবং বেকারত্ব দেখা দিবে। আরেকটি বিন্দু আমরা নেই, এই বিন্দুটি হচ্ছে আমাদের এখানে এইচ বিন্দু। এই এইচ বিন্দুতে যদি আসে তাহলে এখানেও দেখা যাবে যে লেনদেন হিসাবে ঘাটতি দেখা দিবে। এই এইচ বিন্দুতে আসবে লেনদেন হিসাবে ঘাটতি দেখা দিবে এবং অতিনিয়োগ এবং মুদ্রাস্ফীতি দেখা দেবে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে ই বিন্দুটা আমরা প্রথমে এই যে ভারসাম্য বিন্দু পেয়েছি, এছাড়া অর্থনীতির যদি অন্য যে কোনো বিন্দু অর্থাৎ আমাদের এই যে ই এফ জি এর যে কোনো বিন্দুতে যদি যায় তাহলেই কিন্তু অর্থনীতিতে আমাদের অভারসাম্য বা অস্থিতিশীলতা দেখা দেবে। তো আমরা বললাম যে অর্থনীতি এই বিন্দুর বাইরে চলে গেলে অস্থিতিশীলতা দেখা দেবে, কিন্তু কেন অস্থিতিশীলতা আসবে, মানে কি কি কারণে একটি অর্থনীতিতে অস্থিতিশীলতা আসতে পারে, চলো আমরা এখন সেটি জানি। আমরা প্রথম জানবো যে অভ্যন্তরীণ ভারসাম্যহীনতার কারণগুলো কি কি। অভ্যন্তরীণ ভারসাম্যহীনতার প্রথম যে কারণ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুদ্রা এবং মূলধন বাজারের অস্থিতিশীলতা। সেই কারণে আমাদের প্রথম দেখতে পাচ্ছি যে আমাদের এটি দেখা দিতে পারে। অর্থাৎ উন্নয়নশীল যে দেশগুলো আছে সেগুলোতে মুদ্রা এবং মূলধন বাজারের অবস্থান আমরা জানি যে আসলে শক্তিশালী না, এবং এসব দেশের কেন্দ্রীয় ব্যাংকের আইনগত যে ক্ষমতাটি আছে সেটি থাকে সীমিত। ফলে এই ব্যাংকগুলো সাংগঠনিক এবং কার্যগতভাবে দেখা যায় বেশ দুর্বল। এরা মুদ্রা বাজারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না বা এদের পক্ষে সম্ভব হয় না। আর মূলধন বাজারে উপযুক্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ না থাকায় দেখা যায় যে শেয়ার বাজার যেটি আছে সেটি প্রায় অস্থিতিশীল হয়ে যায়। সুতরাং এই যে মুদ্রা এবং মূলধন বাজার এই দুই বাজারে যদি অস্থিতিশীলতা দেখা যায় তাহলে দেশের শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটি কিনা অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা সৃষ্টি করে। দ্বিতীয় হচ্ছে জাতীয় আয় এবং নিয়োগের ওঠানামা। উন্নয়নশীল দেশের অর্থনীতি প্রধানত আসলে আমরা জানি যে এটি কৃষি নির্ভর হয়ে থাকে, এবং এই যে কৃষি সেটি আবার নির্ভর কিসের উপরে, প্রকৃতির উপরে। ফলে অনেক সময় দেখা যায় যে বিরূপ প্রকৃতির কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়, এবং এই সমস্ত উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু শিল্প খাতের পরিধিও দেখা যায় তেমন উন্নত নয় বা বিস্তৃত নয়। ফলে আন্তর্জাতিক বিভিন্ন কারণে শিল্প উৎপাদনেও অস্থিতিশীলতা দেখা যায়। এই সমস্ত কারণে অর্থাৎ বিভিন্ন কারণে উন্নয়নশীল দেশে কৃষি এবং শিল্প উন্নয়ন যদি ব্যাহত হয়ে যায় তাহলে জাতীয় আয় এবং নিয়োগের মধ্যে এই ওঠানামাটা পরিলক্ষিত হয়, এবং এরই ফলশ্রুতিতে দেখা যায় যে আমাদের অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। তৃতীয় যেটি কারণ সেটি দেখাচ্ছে যে মূল্য স্তরের অস্থিতিশীলতা। যে কোনো দেশে আমরা জানি যদি মূল্য স্তরটি স্থিতিশীল থাকে তাহলে সম্পদ বন্টন, উৎপাদন এবং ভোটের ক্ষেত্রে একটি স্থিতিশীল অবস্থা বজায় রাখে। অর্থাৎ মানুষের ভোগ, উৎপাদন, বন্টন এই ক্ষেত্রগুলোতে একটা স্থিতিশীল অবস্থা বিরাজমান তখন করে। উন্নত দেশগুলোতে এই স্থিতিশীল অবস্থাগুলো আমরা পরিলক্ষিত করি, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে আমরা যেহেতু মুদ্রা এবং মূলধন বাজার অস্থিতিশীল, সুতরাং এরই প্রভাবটা পড়বে কোথায় থেকে, দ্রব্য বাজারে। ফলে এই যে দ্রব্য বাজার আছে সেখানে উৎপাদন ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটে এবং দ্রব্যমূল্যের মধ্যে আমরা দেখতে পাই একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়, এবং যার ফলে উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে যে ভারসাম্যহীনতাটি আছে সেটি এখানে পরিলক্ষিত হয়। কৃষি এবং শিল্প ক্ষেত্রে উৎপাদনের অনিশ্চয়তা। উৎপাদন ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয় কোথায়, কৃষি এবং শিল্প ক্ষেত্রে। কারণ যে কোনো একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার অন্যতম যে পরিমাপক সেটি হচ্ছে কিন্তু
জাতীয় আয়ের নিয়মিত প্রবৃদ্ধি, অর্থাৎ জাতীয় আয় কিভাবে বাড়ছে। উন্নত দেশের এই প্রবৃদ্ধিগুলো নিয়মিত হলেও উন্নয়নশীল দেশে কিন্তু এই প্রবৃদ্ধিগুলো নিয়মিত দেখা যায় না। কারণ আমরা আগেও বলেছি যে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং সেটি আবার প্রকৃতি নির্ভর। ফলে কৃষি উৎপাদনটা হচ্ছে অনিশ্চিত। আর শিল্প ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি যে শিল্প খাত অনগ্রসর এবং শিল্প খাতে দেখা যায় বিভিন্ন ধরনের কাঁচামালের সমস্যা, অবকাঠামোগত সমস্যা, এই সমস্ত কারণে শিল্পজাত দ্রব্যের যে উৎপাদন সেগুলোও কিন্তু খুব একটা ভালো না বা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন কারণে। এবং এর ফলে দেখা যায় যে এই কৃষি এবং শিল্প এই দুটি ক্ষেত্রের যে উৎপাদন আছে সেটি একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে, এবং এই অনিশ্চয়তার কারণেই জাতীয় আয়, নিয়োগ এবং মূল্য স্তর যেটা আমরা বলবো সেটিকে কাম্য স্তরে আসলে আর রাখা সম্ভব হয় না, এবং এর ফলে আমরা দেখি যে অভ্যন্তরীণ অভারসাম্যহীনতা দেখা দেয়। কৃষি ও শিল্পকে পরোক্ষ নিয়ন্ত্রণ, আমরা দেখি যে অভ্যন্তরীণ যে অভারসাম্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা যে সবসময় অভ্যন্তরীণ কারণেই হয় তা কিন্তু না। কোনো কোনো সময় দেখা যায় যে বৈদেশিক বাণিজ্যের অস্থিতিশীলতার কারণেও অভ্যন্তরীণ অভারসাম্য অবস্থাটি দেখা দেয়। কারণটা হচ্ছে যে উন্নত দেশগুলো দেখা যায় অনেক সময় যে উন্নয়নশীল দেশগুলোকে যখন বিভিন্ন ধরনের ঋণ দেয় তখন বিভিন্ন ভিন্ন বাণিজ্য শর্ত বা বিভিন্ন শর্ত দিয়ে দেয়, যেগুলো কিনা ঋণের সঙ্গে বা সাহায্যের সঙ্গে যে শর্তগুলো দেয় সেই শর্তগুলো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা আছে সেটিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। ফলে এই আমাদের যে উন্নত দেশগুলো আছে সেই উন্নত দেশগুলো এই যে শর্তগুলো আছে এবং শর্তযুক্ত ঋণ এবং সাহায্য এর মাধ্যমে এই উন্নয়নশীল দেশের কৃষি এবং শিল্পকে কিন্তু আসলে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এবং এই পরোক্ষ নিয়ন্ত্রণের ফলশ্রুতিতে দেখা যায় আমাদের উন্নত যে সমস্ত দেশগুলো উন্নয়নশীল দেশ আছে সেখানে ভারসাম্যহীনতা সৃষ্টি হয় এবং সেগুলো দেশগুলোর ভিতরে অভারসাম্যহীন অবস্থা দেখা দেয়। এরপর আরেকটি হচ্ছে অপরিকল্পিত কর এবং ব্যয় নীতি। উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে অনেক সময় অপরিকল্পিত কর এবং ব্যয় নীতি অনুসরণ করা হয়, কারণ সঠিক কর ও ব্যয় নীতি যদি না থাকে বা অতিরিক্ত পরিমাণ সরকারি কর ও ব্যয় নীতি অনুসরণ করা হলে মূল্যস্তরের মধ্যে একটা অস্থিতিশীলতা দেখা দেয়, এবং এই দুটি নীতির মধ্যে সমন্বয় যদি না থাকে অথবা ঘাটতি বাজেট নীতি অনুসরণ করা হয় তাহলে দেখা যায় সেখানে আবার মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এবং এর আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে অতিরিক্ত কর আদায় করা হয় তা যদি ব্যয় করা না হয় তাহলে সেখানে উদ্বৃত্ত বাজেট নীতি অনুসরণ করতে হয়, এবং উদ্বৃত্ত বাজেট নীতি অনুসরণ করলে দেখা যায় যে সেই দেশে আবার মন্দা তৈরি হয়। সুতরাং একটি দেশে মন্দাই হোক বা মুদ্রাস্ফীতি হোক তা সেটি দুটিই কিন্তু সেই দেশের অভ্যন্তরীণ যে অস্থিতিশীলতা অবস্থা বা অভ্যন্তরীণ যে ভারসাম্যহীনতা সেটি কিন্তু নির্দেশ করে। সুতরাং এই যে আমাদের অপরিকল্পিত কর এবং ব্যয় নীতি সেটি একটি দেশে মন্দা এবং মুদ্রাস্ফীতি হতে পারে এবং এই উভয় অভ্যন্তরীণ ভারসাম্যহীনতাকে নির্দেশ করে। এগুলো হচ্ছে আমাদের কোনো দেশের অভ্যন্তরীণ ভারসাম্যহীনতার কারণ। এখন আমরা দেখি যে বাহ্যিক ভারসাম্যহীনতার কারণগুলো কি কি। বাহ্যিক ভারসাম্যহীনতার প্রথম যে কারণটি আমরা দেখব সেটি হচ্ছে উৎপাদন বাজারের কাঠামোগত অপূর্ণতা। উৎপাদন বাজারে যদি কাঠামোগত অপূর্ণতা থাকে তাহলে পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় করা যায় না, ফলে দেখা যায় যে লেনদেনের ক্ষেত্রে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। আমাদের যে সুতা ও বয়ন শিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র এবং কুটির শিল্প আছে ইত্যাদি শিল্পে কোনো কারণে যদি দেখা যায় যে উৎপাদিত পণ্যের চাহিদা হ্রাস পেয়েছে তখন এসব শিল্পে যে সম্পদগুলো ব্যবহৃত হয় সেটি কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হয়। আবার কখনো যদি আমদানি সংকোচন করেও শিল্প কাঠামোকেও ঠিক রাখা যেতে পারে, অর্থাৎ এইখানে ব্যবহৃত সম্পদগুলোকে হয় অন্য হারে ব্যবহার করতে হবে কিংবা আমদানি সংকোচন করে এই কাঠামোকে ঠিক করতে হবে। কিন্তু যদি এই ধরনের কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু লেনদেন উদ্বৃত্তের কাঠামোগত অভারসাম্য একটা সৃষ্টি হয়ে যায়। দ্বিতীয়টি হচ্ছে উপাদান বাজারের কাঠামোগত দুর্বলতা। দুইটি দেশের মধ্যে উপাদান বাজারের পার্থক্যকে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসাবে ধরা হয়। এটি
তোমরা যে আন্তর্জাতিক বাণিজ্যের যে তত্ত্বগুলো পড়েছো সেখানে নিশ্চয়ই জেনেছো। এবং এর উপর নির্ভর করে কোন দেশে কোন উৎপাদনের লভ্যতার স্তরটি কেমন, অর্থাৎ কোন উপাদানটি বেশি দুষ্প্রাপ্য, কোনটি সহজলভ্য, কোনটির দাম কম, কোন দেশে কোনটির দাম বেশি, এগুলো জানা যায়। এবং উন্নয়নশীল দেশে উপাদান বাজার অপূর্ণ থাকলে উপাদানের মূল্য তার অর্পিত পরিমাণের সাথে অসঙ্গতিপূর্ণ হয়। এ অবস্থায় উৎপাদনের কাঠামো এমনভাবে পরিবর্তিত হয় যে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দেশে বৈদেশিক লেনদেনের অভারসাম্যের সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ উপাদান বাজারের কাঠামোগত দুর্বলতার কারণেই তখন এই ভারসাম্যহীনতাটি দেখা দেয়। তৃতীয় হচ্ছে আমাদের কারিগরি পরিবর্তন। কোন দেশে উৎপাদন কৌশলের আপেক্ষিক সুবিধা পরিবর্তন করলে আমদানি রপ্তানির কাঠামোগত পরিবর্তন সাধিত হয় এবং এ পরিবর্তন রপ্তানিমুখী হলে লেনদেন ক্ষেত্রে উদ্বৃত্ত থাকে। অর্থাৎ এই যে আমরা যে একটা টেকনিক্যাল চেঞ্জটা করলাম, সেই চেঞ্জটা যদি আমাদের রপ্তানিমুখী হয় তাহলে আমরা দেখব যে লেনদেনের ক্ষেত্রে উদ্বৃত্ত অবস্থার সৃষ্টি হয়েছে। আর যদি উৎপাদন কৌশলটা আমদানিমুখী হয় তাহলে আবার ঘাটতির সৃষ্টি হয়। উৎপাদন কৌশল উন্নত করে অনেক শিল্পোন্নত দেশ বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত রাখতে সক্ষম হয়, কিন্তু যে উন্নয়নশীল দেশগুলো আছে তাদের উৎপাদন কৌশলটা আসলে দেখা যায় যে আমদানিমুখী এবং এর ফলে দেখা যায় যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হয়, যা বহিঃস্থ ভারসাম্যহীনতার সৃষ্টি করে। সুতরাং কারিগরি পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা যদি আমদানিমুখী শিল্প নির্ভর হয় তাহলে দেখা যায় যে এখানে বহিঃস্থ ভারসাম্যহীনতার সৃষ্টি করে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক লেনদেনের ঘাটতি। যদি কোনো দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাহলে পণ্যের অতিরিক্ত দামের জন্য রপ্তানি হ্রাস পায় কিন্তু আমদানি বৃদ্ধি পায়। অর্থাৎ পণ্যের মুদ্রাস্ফীতি হলে যেহেতু দামটা বৃদ্ধি হয়ে যাবে, সুতরাং বিদেশিরা সেই পণ্য আর কিনে নেবে না, সুতরাং রপ্তানি হ্রাস পাবে আর অভাব মেটানোর জন্য আমদানি আবার বৃদ্ধি পেয়ে যাবে। ফলে আমদানি ব্যয় বেশি হওয়ার দরুন বৈদেশিক লেনদেনে ঘাটতির সৃষ্টি হয়ে যাবে। এবং বহিঃস্থ কোনো দেশে মুদ্রাস্ফীতি থাকলেও একই অবস্থা সৃষ্টি হতে পারে যদি সংশ্লিষ্ট দেশের উৎপাদিত দ্রব্যের জন্য দেশীয় চাহিদা এবং দেশীয় উৎপাদিত দ্রব্যের জন্য বিদেশি চাহিদা অস্থিতিস্থাপক হয়। অর্থাৎ আমার দেশে মুদ্রাস্ফীতি হলে যেমন আমার রপ্তানি কমে যাবে, কারণ এটা আবার যদি অন্য বিদেশি কোনো দেশে তোমার পণ্যের মূল্য বেড়ে যায়, সেটা যদি আমার বেশি দাম দিয়ে আমদানি করতে হয় তাহলেও আমি সমস্যার সম্মুখীন হব। আবার আরেকটি বলা হয় যে বিদেশে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলে সমৃদ্ধি অবস্থায় একটি দেশের রপ্তানি আয় কম হলেও আমদানি ব্যয় বেশি হয় এবং এর ফলশ্রুতিতেও দেখা যায় কি যে বৈদেশিক লেনদেনে একটা ঘাটতির সৃষ্টি হয়। এভাবেই দেখা যায় যে বহিঃস্থ যে ভারসাম্যহীনতাটা আছে সেটি সৃষ্টি হতে পারে। এরপর হচ্ছে যে আমাদের প্রাকৃতিক কারণ। এটি আমরা আগের টিতেও বলেছি অভ্যন্তরীণ ভারসাম্যহীনতার ক্ষেত্রে যে প্রাকৃতিক কারণ আসলে আমাদের যে সমস্ত দেশগুলো উন্নয়নশীল আছে তাদের ক্ষেত্রে বেশ বাধার সৃষ্টি করে। কারণ এদের সমস্ত দেশগুলোতে দেখা যায় যে অন্যতম বৃহত্তম খাত হচ্ছে অর্থনীতি, কৃষি, এবং এটি পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। এবং এই সমস্ত দেশগুলোতে যদি জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা হয় তাহলে কৃষি উৎপাদন বিঘ্নিত হয় এবং তখন এই যে সংশ্লিষ্ট দেশটিকে খাদ্য আমদানি করতে হয় বিদেশ থেকে এবং এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং এর ফলে দেশটিতে বৈদেশিক লেনদেনের ঘাটতির সৃষ্টি হয়। আবার দেখা যায় যে আবহাওয়া যদি বেশি ভালো থাকে তখন কৃষি উৎপাদন এত বেশি হয় যে দেশটির রপ্তানি আয় তার আমদানি ব্যয়কে অতিক্রম করে ফেলে, যার ফলে আবার বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত সৃষ্টি হয় এবং এই যে একবার লেনদেনের উদ্বৃত্ত আরেকবার লেনদেনের ঘাটতি, সেগুলো কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি করে থাকে। উন্নয়নের স্তর অতিক্রমণ। আমরা জানি যে উন্নয়নের বিভিন্ন স্তর রয়েছে, তাই অনেক সময় যে এই অর্থনৈতিক উন্নয়নের এক স্তর থেকে অন্য স্তরে পৌঁছানোর সময় যে একটা সন্ধিক্ষণ থাকে তখনও কিন্তু একটা দেশের লেনদেনের উদ্বৃত্তে একটা অভারসাম্য অবস্থা দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে অভ্যন্তরীণ বিনিয়োগ সঞ্চয়কে অতিক্রম করে এবং আমদানি রপ্তানি থেকে বেশি হয়। এই অবস্থায় দেখা যায় যে অতিরিক্ত আমদানির জন্য উপযুক্ত পরিমাণ অর্থ বা তহবিল না থাকলে কিংবা বিদেশ হতে মূলধন পাওয়া না গেলে লেনদেনের ক্ষেত্রে একটি ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। আবার যদি উন্নয়নের কোনো এক স্তরে অভ্যন্তরীণ সঞ্চয় বিনিয়োগকে অতিক্রম করে তখনও কিন্তু বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আবার ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। অস্থিতিশীল ফটকা বাজার এবং মূলধনের নির্গমন।
অস্থিতিশীল ফটকা বাজারে মূল্যস্তরের ওঠানামা পরিলক্ষিত হয়, এটা আমরা অবশ্যই জানি। এ বাজারে মূল্যস্তরটি থাকে হচ্ছে গিয়ে গতিশীল এবং মূলধনের যে প্রশস্ততা থাকে সেটি দ্বারা মূল্যস্তরের গতিশীলতা নির্ধারণ করা তখন সম্ভব হয় না। এবং এক্ষেত্রে দেখা যায় যে দুটা স্বল্প মেয়াদী মূলধনের সমন্বিত করার ফলে একটা আন্দোলন সংঘটিত হয় এবং এর ফলে অর্থনীতি যখন দ্রুত গতিতে সম্পদ এবং অর্থ দেশের বাইরে চলে যায় এবং সেভাবেই তখন মূলধনের নির্গমনটা ঘটে থাকে। অর্থাৎ এখানে দেখা যায় যে দেশের যে মূলধনটি আছে সেটি বিভিন্ন কারণে দেশের বাইরে চলে যায়, দ্রুত গতিতে সম্পদ এবং অর্থ দেশের বাইরে চলে যায় এবং এর ফলে দেখা যায় যে এই মূলধনের নির্গমন ঘটার ফলে একটা লেনদেনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয় এবং যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা বা কোনো দেশের রাজনৈতিক যদি বিপ্লব হয় তখনই দেখা যায় যে একটি দেশ থেকে ক্রমাগত মূলধন নির্গমনটি ঘটে থাকে। এরপরে হচ্ছে আমাদের বিদেশে মূলধনের ক্রমাগত দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আচ্ছা, আমরা জানি যে বিনিয়োগের একটা অন্যতম প্রধান উপাদান হচ্ছে মূলধন এবং বিশেষ করে আমাদের যে দেশগুলো স্বল্প উন্নত আছে সেই দেশগুলোতে কিন্তু মূলধনে খুবই দুষ্প্রাপ্য। সুতরাং এই যে সীমিত মূলধন কোন ক্ষেত্রে কতটা বিনিয়োগ করলে দেশ সবচেয়ে বেশি উপকৃত হবে সেটি চিন্তা ভাবনা করেই কিন্তু মূলধনটা বিনিয়োগ করা প্রয়োজন এবং এক্ষেত্রে মূলধনকে অভ্যন্তরীণ বিনিয়োগের কাজে ব্যবহার করলে অর্থনৈতিক উন্নয়নের জন্য তা খুব ভালো হয়। কিন্তু কিছু উন্নত দেশ তাদের যে মূলধনটি আছে সেটাকে বিদেশে ক্রমাগত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার কাজে ব্যবহার করে, অর্থাৎ তারা তাদের মূলধনটি নিজ দেশের পরিবর্তে বিদেশে দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগ করে থাকে এবং এটি যখন করে তখন দেখা যায় কখনো কখনো লেনদেনের কিছুটা ঘাটতির সম্মুখীন হয়ে থাকে এবং এই যে একটা লেনদেনের ঘাটতি তৈরি হলো অর্থাৎ মূলধন বিদেশে ক্রমাগত দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে এবং এর কারণেও কিন্তু এই ঘাটতির ফলেই বহিঃস্থ ভারসাম্যহীনতা সৃষ্টি হয়ে থাকে। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে কি কি কারণে অভ্যন্তরীণ এবং বহিঃস্থ ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তো এখন আমরা জানবো যে কি উপায়ে আমরা এই ভারসাম্যহীনতাটা দূর করতে পারি বা কি কি উপায় আমরা অনুসরণ করতে পারি এই ভারসাম্যহীনতা দূর করার জন্য। প্রথমে আমরা ভারসাম্যহীনতা দূর করার জন্য কিছু প্রত্যক্ষ উপায় সম্পর্কে জানবো যেগুলো অনুসরণ করে কিনা ভারসাম্যহীনতা দূর করা যায়। প্রথমে হচ্ছে আমাদের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ। বিনিময় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেখা যায় যে কিছু শর্তের অধীনে লাইসেন্স ব্যতীত আমদানি রপ্তানি না করার জন্য কঠোর নির্দেশ দিতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যারা এই আমদানি রপ্তানিটা নিয়ন্ত্রণ করে তারা লাইসেন্স প্রদান করবে এবং কঠোরভাবে নির্দেশনা দিবে যে আমদানি রপ্তানি কি পরিমাণ হবে এবং এক্ষেত্রে দেশীয় মুদ্রা, মূল্যবান ধাতু ইত্যাদি রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। আর যদি রপ্তানি করতেই হয় তাহলে তার হার নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ কি হারে এই বিনিময়টি হবে সেটি নির্দিষ্ট করে করা হয় এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং এবং আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিং যাতে না হয় সেই ব্যাপারে একটা সতর্ক দৃষ্টি রাখে, তাহলে এই ভারসাম্যহীনতা আসলে দূর করা যায়। দ্বিতীয়টি হচ্ছে বৈদেশিক বিনিময় ব্যয় নিয়ন্ত্রণ। প্রবাসী যে নাগরিকরা থাকে কিংবা বিদেশে ভ্রমণকারী যারা যাচ্ছে তারা বিদেশে অবস্থানকালে বা ভ্রমণ করার সময় কি পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবে সে সম্পর্কে একটা বিবরণ যে আমি এই পরিমাণ ব্যয় করবো সেটা আগেই কর্তৃপক্ষের নিকট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হতে পারে যে আমি বিদেশ গেলে আমি এই পরিমাণে অর্থ ব্যয় করব, সেটি আগে জেনে ভুলে যাবে। আবার দেশে আগত পর্যটক এবং অবস্থানকারী বিদেশি নাগরিকগণ দেশ ত্যাগের সময় তাদের দ্বারা তাদের পূর্বে উল্লেখিত পরিমাণের বেশি বৈদেশিক অর্থ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ বিদেশে যদি দেশের নাগরিক যায় তাহলে কি পরিমাণ খরচ করবে সেটি যেমন জানিয়ে যাবে, আবার বিদেশিরা যদি আমাদের দেশে অবস্থান করে তারা যদি নিজ দেশে যায় তখন সে কি পরিমাণ টাকা নিতে পারবে সেটির একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা করা যায়, তাহলেও ভারসাম্যহীনতা দূরীভূত হয়। বিদেশি হিসাব আটক ও তার কাম্য ব্যবহার। বিনিময় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইচ্ছে করলে বা প্রয়োজন মনে করলে অবৈধ পথে অর্জিত অর্থ যা বিদেশি কোনো ব্যাংকে রক্ষিত আছে তা আটক করে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে কালোবাজারি রোধ করতে পারে। এটা আমরা জানি যে অনেক দেশেই হয় যে বিদেশি ব্যাংকগুলোতে কালো মানি, ব্ল্যাক মানি
রাখে সেটি কিভাবে জব্দ করা যায় সেটি করতে পারে, এবং এইসব তহবিলের কাম্য ব্যবহারের মাধ্যমে রপ্তানি আয়টি ব্যবহার করা যায়। এটি দেখা যায় যে ইউরোপের অনেক দেশেই তাদের রপ্তানি আয় বৃদ্ধি করার সময় এক সময় এই আমাদের বিনিময় নিয়ন্ত্রণের যে পদ্ধতিটি আছে সেটি অনুসরণ করেছে এবং তারা সেটির সুফলও পেয়েছে। বিনিময় নিয়ন্ত্রণ। বিনিময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিনিময় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক, সকল রপ্তানিকারককে অর্জিত যে বৈদেশিক মুদ্রা আছে তা যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার নির্দেশ দেয়, এবং পরবর্তীতে এই যে জমাকৃত বৈদেশিক মুদ্রা আছে তা লাইসেন্সধারী আমদানিকারকগণের মধ্যে রেশনের মতো করে বরাদ্দ করা হয়। অর্থাৎ কে কতটুকু পাবে সেটা যারা বৈদেশিক মুদ্রার লাইসেন্সধারী আমদানিকারক আছে তাদের মাঝখানে একটা রেশনিং করে দেওয়া হয়। এই বিনিময় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে একমাত্র লাইসেন্সধারী আমদানিকারক ছাড়া অন্য কেউ আমদানি করার সুযোগ পায় না, এবং কর্তৃপক্ষ প্রয়োজন বোধে আমদানির পরিমাণের উপরও কোটা আরোপ করতে পারে। এভাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের দিকে লক্ষ্য রেখে আমদানিকে নির্দিষ্ট সীমার মধ্যে রেখে লেনদেনের ভারসাম্যহীনতা দূর করা যায়। অর্থাৎ যারা প্রকৃত আমদানিকারক তারাই বৈদেশিক মুদ্রা পাবে, এবং তারাও কি পরিমাণ আমদানি করবে সেটিও কিন্তু সরকার কোটা করে নির্ধারণ করে দেবে। তাহলে দেখা যাবে যে অতিরিক্ত আমদানি হবে না, এবং এর ফলেও কিন্তু ভারসাম্যহীনতা দূর করা যাবে। বিনিময় হার নির্ধারণ। একটি দেশ বৈদেশিক বিনিময়ের অপচয় নিয়ন্ত্রণ করার জন্য বিনিময় হার নির্ধারণ করে এবং তা বাস্তবায়নের ব্যবস্থাও করতে পারে। বিনিময় হার নির্ধারণ করবে এবং সেটি বাস্তবায়নের ব্যবস্থাটাও করবে। এক্ষেত্রে বিনিময় হার নিয়ন্ত্রণ অনেক সময় বৈষম্যমূলক হয়ে থাকে, যেমন বিলাস জাতীয় পণ্যের ক্ষেত্রে অধিক এবং অত্যাবশ্যকীয় যে পণ্যগুলো আছে সেক্ষেত্রে কম বিনিময় হার নির্ধারণ করা হয়। আবার যে সমস্ত রপ্তানি পণ্যের চাহিদা স্থিতিস্থাপক তাদের ক্ষেত্রে বেশি এবং অস্থিতিস্থাপক পণ্যের বেলায় কম বিনিময় হার নির্ধারণ করা হয়। অর্থাৎ বিনিময় হারের এরকম বৈষম্য ঘটিয়ে সে আমাদের এই যে আমাদের ভারসাম্যহীনতা আছে সেটি দূর করা যায়। বিদেশে রক্ষিত সম্পদের নিয়ন্ত্রণ। যে বিনিময় কর্তৃপক্ষ আছে তারা ইচ্ছা করলে নাগরিকদের যে বিদেশে রক্ষিত বিভিন্ন সম্পত্তি এবং সম্পদ আছে, যেমন আমরা বলতে পারি তাদের ব্যাংক ব্যালেন্স, ঋণপত্র, স্থাবর সম্পত্তি, এই সমস্ত হিসাব সম্পর্কে একটা তথ্য বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিতে পারে। এমনকি যদি প্রয়োজন মনে হয় তাহলে কর্তৃপক্ষ ওই সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে পারে। সাধারণত অবৈধ পথে অর্জিত সম্পদের ক্ষেত্রে এটি করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি অবৈধভাবে অর্থ উপার্জন করে যদি বিদেশে এই ধরনের সম্পদ রাখে সেটির হিসাব কর্তৃপক্ষ প্রথমে নেয় এবং যদি মনে করে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সেগুলো বাজেয়াপ্ত করে থাকে। তবে কর্তৃপক্ষ সাধারণত সম্পদের মালিকানা নিজ হাতে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ মূল্য দেশীয় মুদ্রায় করে পরিশোধ করে থাকেন। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের লেনদেন ভারসাম্যের যে ভারসাম্যহীনতাটি আছে সেটি দূর করে থাকা হয় যে বিদেশি রক্ষিত সম্পদ নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে আমাদের মুদ্রা সংকোচন। এটি সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে বৈদেশিক বিনিময়ের ভারসাম্যহীনতা দূর করার জন্য প্রচলিত পদ্ধতিতে এক মুদ্রা সংকোচন করা হয়। এর ফলে দেখা যায় যে মুদ্রার অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধি পায় এবং এর ফলে দাম স্তর হ্রাস পায়। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানি পণ্যের যে দাম আছে সেটি কমে যায় এবং রপ্তানির চাহিদাটি বৃদ্ধি পায়। এবং একই সাথে দেখা যায় যে দেশের অভ্যন্তরে যে জনগণের যে ভোগটা থাকে সেটি কমে যায়, কারণ মুদ্রা সংকোচন যখন হয় তখন আমরা জানি যে জনগণের আয় হ্রাস পায় এবং এর ফলে দেখা যায় যে রপ্তানি করার মতো উদ্বৃত্ত দ্রব্য পাওয়া যায়। সুতরাং মুদ্রা সংকোচন করলে একসাথে আমাদের আমদানিও হ্রাস পায় আবার রপ্তানিও বৃদ্ধি পায়, এবং এটা লেনদেনের ঘাটতি হিসেবে যে ঘাটতিটা আছে তা দূর করতে বেশ সাহায্য করে থাকে। এরপর হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন। এটিও আমরা জানি যে অনেক এটি বেশ কার্যকর একটি সুফল দেয় মুদ্রার অবমূল্যায়ন, কারণ সরকার যখন লেনদেন উদ্বৃত্তির প্রতিকূলতা দূর করার জন্য এই মুদ্রার অবমূল্যায়ন করে থাকে তখন অবমূল্যায়নের ফলে সেই দেশের রপ্তানি দ্রব্যের দাম অন্যান্য দেশের নিকট কমে যায়, ফলে সেই দেশটির রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় এবং বিপরীতে আমদানি দ্রব্যের অভ্যন্তরীণ দাম বৃদ্ধি পায় এবং এর ফলে আমদানি কমে যায়। এভাবে দেখা যায় যে মুদ্রার অবমূল্যায়নের ফলে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাসের মাধ্যমে প্রতিকূল লেনদেনের জন্য যে উদ্বৃত্তে সেটা একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। এরপরে যেটি আছে আমাদের সেটি হচ্ছে
দ্বিপাক্ষিক চুক্তি। বিনিময় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বৈদেশিক বিনিময়ের নির্গমন এবং তার ব্যবহারকে কাম্য স্তরে রাখার জন্য বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করে থাকে। আমরা আগে দেখেছি যে একটি কারণ হিসাবে যে আমাদের যে মুদ্রা নির্গমন হয় বৈদেশিক, সেটি ভারসাম্যহীনতা সৃষ্টি করবে। এটি বন্ধ করার জন্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি করা হয়। তার মাঝখানে একটি আছে যে ক্লিয়ারিং চুক্তি। সেটা কি? এই চুক্তির মাধ্যমে দুই বা ততোধিক দেশ তাদের দেনা পাওনা নিজ নিজ দেশের কেন্দ্রীয় বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার জন্য সম্মত হয়। এক্ষেত্রে কোনো একটি দেশের আমদানিকারক তার আমদানিকৃত পণ্যের মূল্য নিজ দেশীয় মুদ্রায় পরিশোধ করে এবং এই মূল্য ওই দেশের কোনো বিদেশি হিসাবে জমা হয়, এবং রপ্তানির বেলাও ঠিক এই অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এখানে যে আমাদের দুটি দেশের যে দেনা পাওনা, সেটা দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের মধ্যে পরিশোধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে এই চুক্তির মাঝখানে পণ্য বিনিময় চুক্তি। সেখানে এই চুক্তির মাধ্যমে দুটো দেশ তাদের আমদানি ব্যয়কে রপ্তানি আয়ের সমান করার জন্য সিদ্ধান্ত নেয়, এবং সেক্ষেত্রে কোনো দেশের বৈদেশিক বিনিময়ের চাহিদা ও যোগানের মধ্যে কোনো অসমতা সৃষ্টি করা হয় না। এখানে তারা সমান করার সিদ্ধান্ত নিয়ে আমদানি ব্যয় এবং রপ্তানি ব্যয়ের মধ্যে এবং চাহিদা যোগানের মাঝখানে কোনো অসমতা সৃষ্টি করে না। এবং এই চুক্তির ক্ষেত্রে যেটি হয় যে বিনিময়ের যে হারটা আছে সেটি স্থির থাকে, ফলে বাণিজ্য গতিশীল রাখার জন্য নগদ বৈদেশিক বিনিময়ের কোনো আর প্রয়োজন হয় না। আরেকটি চুক্তি হচ্ছে পরিশোধ চুক্তি। এই চুক্তির মাধ্যমে একটি দেশ অন্য একটি দেশের পাওনা তৃতীয় কোনো দেশের মুদ্রায় পরিশোধ করতে পারবে। তৃতীয় কোনো দেশের মুদ্রা হিসাবে এক্ষেত্রে মার্কিন ডলারকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে সাধারণত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কোনো পাওনা অবশিষ্ট থাকে তবে তা স্বর্ণের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা গৃহীত হয়। আর এছাড়া চুক্তি অনুযায়ী অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়। অর্থাৎ এখানে দুটো দেশের মাঝখানে বাণিজ্য হচ্ছে, তারা তৃতীয় কোনো দেশের মুদ্রায় এটা পরিশোধ করতে পারে। সেক্ষেত্রে সাধারণত দেখা যায় মার্কিন ডলারে পরিশোধ করা হয়। আর যদি নির্দিষ্ট সময়ে সেটি করতে না পারে তাহলে বলা হচ্ছে যে স্বর্ণের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করতে হয়। এটা ছাড়াও যদি কোনো ব্যবস্থার কথা চুক্তিতে উল্লেখ থাকে তাহলে সেটিও তারা অনুসরণ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে যে কোনো একটি দেশের যদি ভারসাম্যহীনতা দেখা দেয় সেই ভারসাম্যহীনতা দূর করার প্রত্যক্ষ উপায়। এছাড়াও কয়েকটি পরোক্ষ উপায় আছে, চলো আমরা এখন সেই পরোক্ষ উপায়গুলো একটু জানি। পরোক্ষ উপায়ের মাঝখানে যেটি প্রথম, সেটি হচ্ছে সুদের হার পরিবর্তন। পরিবর্তনশীল সুদের হার লেনদেন নীতির একটা অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত, যেটি কোনো দেশে স্থির বিনিময় ব্যবস্থা প্রচলিত থাকলে আসলে অনুসরণ করা হয়। সাধারণত দেখা যায় যে আমদানিকারক দেশে অর্থের যোগান হ্রাস পেলে কেইনসের তারল্য পছন্দ তত্ত্ব অনুযায়ী দেখা যায় যে সুদের হারটি বৃদ্ধি পায়, ফলে দেশে বিদেশি মূলধনের আগমন ঘটার একটা সম্ভাবনা ঘটে। কারণ সুদের হার পরিবর্তনের সাথে আন্তর্জাতিক মূলধনের প্রবাহটি হচ্ছে স্থিতিস্থাপক। এভাবে দেখা যায় যে সংশ্লিষ্ট দেশে বৈদেশিক মূলধনের আগমন ঘটলে লেনদেন ঘাটতি অনেকাংশেই পূরণ করা যায় বা পূরণ করা হয়ে থাকে। আবার রপ্তানিকারক দেশে অর্থের যোগান বৃদ্ধি পাওয়ায় সেখানে আমদানিকারক দেশের বিপরীত অবস্থার সৃষ্টি হয়। সুতরাং স্থির বিনিময় হারের অধীনে পরিবর্তনশীল সুদের হার নীতিকে বৈদেশিক লেনদেন নীতির একটি অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য করা যায়। অর্থাৎ ভারসাম্যহীনতা দূর করার জন্য এই সুদের হার পরিবর্তন খুব ভালো কাজ করে পরোক্ষ উপায় হিসেবে। আরেকটি হচ্ছে আমাদের মূল্যের পরিবর্তন। আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দুইটা দেশের মধ্যে আমদানিকারক দেশ তার লেনদেন ঘাটতি দূর করার জন্য দ্রব্যমূল্য নমনীয় করে রাখতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে দেশটির মুদ্রার যোগান হ্রাস করার জন্য স্বর্ণ রপ্তানি করতে হয়, কারণ স্বর্ণের সাথে অর্থের যোগানও সাধারণত সম্পর্কিত। এক্ষেত্রে দেখা যায় যে অর্থের যোগান যদি হ্রাস পায় তাহলে দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্য হ্রাস পায়, এবং আমদানি রপ্তানি যদি স্থিতিস্থাপক হয় তবে আমদানিকারক দেশের আমদানি হ্রাস পায় এবং রপ্তানিটি বৃদ্ধি পায়, ফলে দেশের লেনদেন ঘাটতি দূর হয়ে যায়। আবার অপরদিকে দেখা যায় যে রপ্তানিকারক দেশে রপ্তানি বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের আগমন হয় এবং অর্থের যোগান বৃদ্ধি পায়, এবং এর ফলে দেখা যায় যে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং এর পাওয়ায় রপ্তানি কমে অথচ আমদানিটি বৃদ্ধি পেয়ে যায়। ফলে দেশটির লেনদেন উদ্বৃত্ত নিঃশেষ হয়ে যায় এবং বৈদেশিক লেনদেনে পুনরায় আবার ভারসাম্য
হয়। এভাবে দেখা যায় নমনীয় যে মূল্যনীতিটা আমরা বললাম, এর মাধ্যমে একটি দেশ বৈদেশিক লেনদেনে সামঞ্জস্য বিধান করতে পারে। অর্থাৎ এখানে দ্রব্য মূল্যটি নমনীয় রেখে মুদ্রার যোগানের হ্রাস বৃদ্ধি ঘটে এর ফলে, এবং এর ফলে দেখা যায় যে শেষ পর্যন্ত ভারসাম্যহীনতা দূর করা সম্ভব হয়। আরেকটি হচ্ছে আমাদের আয়ের পরিবর্তন। দুইটি দেশের মধ্যে আমদানিকারক দেশ লেনদেন ঘাটতি দূর করার জন্য এবং স্বর্ণের বহির্গমন করে মুদ্রার যোগান হ্রাস করতে পারে। এই ঘাটতি দূর করার জন্য তারা কি করবে, যে স্বর্ণ বাইরে পাঠিয়ে দেবে, করে মুদ্রার যোগানটি হ্রাস করে ফেলবে। এতে দেশটির অভ্যন্তরে সুদের হার বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ হ্রাস পাবে। ফলে গুণক প্রক্রিয়ার মাধ্যমে দেশটির জাতীয় আয় হ্রাস পাবে এবং আমদানি প্রবণতা স্থির থাকলে জাতীয় আয় কমলে দেশটির আমদানিও হ্রাস পাবে। এভাবে আমদানিকারক দেশ তার লেনদেনের ঘাটতি দূর করে ফেলতে পারে। আবার যদি দেশটি রপ্তানিকারক দেশের ক্ষেত্রে দেখা যায় যে লেনদেনের উদ্বৃত্ত আছে, সেক্ষেত্রে দেশটিতে স্বর্ণের আগমন যদি বৃদ্ধি পায়, অর্থের যোগান বৃদ্ধি পাবে, ফলে সুদের হার হ্রাস পাবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় আয় এবং আমদানি বৃদ্ধি পাবে এবং এর ফলশ্রুতিতে দেখা যাবে দেশটিতে যে লেনদেন উদ্বৃত্ত ছিল সেটি দূর হয়ে যাবে এবং আবার বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে সে ভারসাম্য অবস্থায় পৌঁছে যাবে। এভাবে দেখা যায় যে স্থির বিনিময় পদ্ধতির অধীনে জাতীয় আয়ের উপর কোনো হস্তক্ষেপ না করেও বৈদেশিক লেনদেনের সামঞ্জস্য বিধান করা যায়। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ভারসাম্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক ভারসাম্যের কথা, ভারসাম্যহীন অবস্থার যে সৃষ্টি হয় সেটি দেখলাম, এবং সেই ভারসাম্যহীনতা দূর করার জন্য যে প্রত্যক্ষ এবং পরোক্ষ উপায়গুলো আছে সেগুলো জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা এক্সটার্নাল ইকোনমিক্সের যে প্রথম দিকের আলোচনাগুলো আছে, যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা যখনই বাইরে যাবে তখনই কিন্তু অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে এবং নির্দিষ্ট সময় পর পর যখন তুমি প্রয়োজন মনে করবে তখনই অবশ্যই হাত ধুবে বা স্যানিটাইজেশন করবে। যারা এতক্ষণ আমার ক্লাস দেখেছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।